ডেনিম হলো একটি শক্ত টেকসই সুতির কাপড়, যেটা দিয়ে হচ্ছে প্যান্ট, শার্ট, স্কার্ট এবং বিভিন্ন ফ্যাশন ব্যাগ তৈরি করা হয়। শামিমা নবী তিনি একজন ফ্যাশন উদ্যোক্তা। তিনি তার প্রতিষ্ঠিত ব্র্যান্ডে ডেনিমের বিভিন্ন নকশা এবং উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তেমনি আজকে আমাদের যিনি অতিথি, তিনি হচ্ছে এরকম ডেনিম নিয়ে কাজ করছেন। মানে ব্যাপারটা একটু চমকপ্রদ না? মানে এই ব্যাপারগুলো আমরা সবসময় ভাবি যে পুরুষেরা করবে, পুরুষেরা, কিন্তু আজকের অতিথি নাজমা আক্তার আপু, তিনি হচ্ছেন ডেনিম নিয়ে কাজ করছেন। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন, আমরা তার জানা অজানা অনেক কথা জানবো। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আমি রোমানা শিকদার আছি এবং আমার সঙ্গে আছেন নাজমা আরা পারভিন আপু। আসসালামু আলাইকুম। সালাম। আমরা তার সঙ্গে অনেক কথা বলবো, তার জানা অজানা অনেক কথা জানবো। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আপু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপু, আমি তো আমার মতো করে বলেছি, আপনি একটু আপনার দর্শককে একটু বলবেন যে আপনি আসলে আপনার নাম কি নিয়ে কাজ করছেন, এই বিষয়টা একটু বলবেন। আমি নাজমা আরা পারভিন। প্রথমে শুরু করেছিলাম পাট দিয়ে, এখন ডেনিম নিয়েও কাজ করছি। মিরপুরের কাজীপাড়ায় আমাদের প্রতিষ্ঠান। মাত্র 1 বছর হলো আমরা ডেনিম নিয়ে কাজ করছি, কয়েকজন মিলে কাজ করছি। কারণ হচ্ছে আমি বুঝতে পেরেছি পাট নিয়ে কাজ করতে গিয়ে সম্মিলিত উদ্যোগ সবসময় ভালো কিছু সফলতা নিয়ে আসে। তো সেই কারণে আমরা 2-3 জন বন্ধু মিলে এবং একজন ছোট ভাই মিলে কাজীপাড়ায় ডেনিম প্যান্টের একটা ছোটখাটো ফ্যাক্টরি দিয়েছি। তো এখানে প্রায় 85 জনের মতো 85 জনের মতো লোক কাজ করছে। অনেক বড়, ছোট না মোটেই? না, ছোট, এখনো ছোট, কারণ আমাদের স্বপ্নের কাছে এটা ছোট আর কি। তো এর মধ্যে বেশিরভাগই নারী, মাত্র 10 থেকে 15 জন পুরুষ কর্মী আছেন, আর বাকিরা সবাই নারী। তো আমার স্বপ্ন ছিল 1000 নারী নিয়ে কাজ করার। সেক্ষেত্রে আমি মোটামুটি মনে হচ্ছে শুরুতেই আপনি 85 জন রেখেছেন, তার মধ্যে অধিকাংশই নারী। এটাই চমকপ্রদ বিষয় যে একজন নারী সে ডেনিম নিয়ে কাজ করছেন, যেটা সচরাচর দেখা যায় না, তিনি সেই কাজটি করছেন। চ্যালেঞ্জ আসলে বলা যায়। আপনি এবার একটু জানতে চাই, আপনার জন্ম, বেড়ে ওঠা, এই বিষয়টা একটু যদি বলতেন। আমি চট্টগ্রামে জন্ম আমার। আমি চট্টগ্রামের মেয়ে এবং আমি ব্যবসায়িক পরিবারের মেয়ে। আমার বাবা মাছ রপ্তানি করতেন। আচ্ছা। এবং মধ্যপ্রাচ্যে ওনার মাছ খুব বিখ্যাত ছিল। তো বাবার কাছ থেকেই ব্যবসা শেখা। তো সবসময় উদ্দেশ্য একটাই ছিল যে আমার বাবার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, আর আমি বলতাম ব্যবসায়ী হব, বাবাকে সবসময় বলতাম। তো বাবা ডাক্তার করানোর জন্য খুব চেষ্টা করেছেন, ডাক্তার হওয়ানোর জন্য, আর আমি চেষ্টা করেছি না। পরে প্রথমে চিন্তা করেছি বাবার ইচ্ছেটাই পূর্ণ করব। পরে দেখা গেল ঠিক আছে, আরেকটা অপশন তো আছে, যদি না হতে পারি। হ্যাঁ, তো বাবা পরে আফসোস করছেন যে আমি ডাক্তার বানাবো চেয়েছিলাম। তাই বললাম যে ঠিক আছে, ডাক্তার হতে না পারি, তোমার মতো ব্যবসায়ী তো হতে পেরেছি। তো ব্যাপারটা ওরকম। চমৎকার। তার মানে তার রক্তেই টকবক করে জ্বলছিল হচ্ছে ব্যবসায়ী রক্ত। সো কেমন করে বলেন তো সে ডাক্তার হবে? যার রক্তে হচ্ছে ব্যবসা টানছে, তার তো আসলে ব্যবসায়ী হওয়া উচিত। আচ্ছা আপু, আপনার কি ছোটবেলায় মনে হতো যে আমি বড় হয়ে এরকম ব্যবসা, মানে এরকম কি মনে হতো যে আপনি বড় হয়ে আসলে কি হতে চান? জি, আমি, কারণ হচ্ছে আমার আশেপাশে সবাই ব্যবসা করতো আর কি। তো আমার চাচা থেকে শুরু আমার চাচা থেকে শুরু করে আমার যারা আশেপাশে যারা আছেন বেশিরভাগই ব্যবসায়ী মানুষ। মানে আমাদের পরিবারে চাকরিজীবী মানুষের সংখ্যা খুবই কম, হাতে গোনা পাওয়া যাবে। তো সেই কারণে ছোটবেলায় মনে হতো যে আমার বাবার একটা শখ ছিল যে কোনো জায়গায় গেলে আমাকে নিয়ে যাওয়া। তো আমাকে নিয়ে যেতেন ব্যবসায়ী, বিভিন্ন, ছোট ছিলাম কিন্তু বাবা নিয়ে যেতে পছন্দ করতেন। তো তখন দেখতাম বাবা কিভাবে ডিল করেন, কিভাবে কথা বলেন। তো এইভাবে দেখতে দেখতে আমার তখন একটা সুপ্ত ইচ্ছা ছিল যে হ্যাঁ, আমিও একজন রপ্তানিকারক হব। ঠিক আছে, বাবা যেহেতু রপ্তানিকারক, তো বাবা সবসময় বলতেন যে
মানে আমদানিকারকদের উনি পছন্দ করতেন না, কারণ হচ্ছে আমদানিকারক হলে মানে টাকাটা বাইরে চলে যায়। আর সবসময় উনি শিখাতেন যে যদি ব্যবসা করো বা মানে তোমার বিদেশের সাথে তুমি যদি ব্যবসা করো তাহলে আমদানি করবে না, রপ্তানি করবে, তাহলে বাইরের টাকাটা তোমার কাছে আসবে। হ্যাঁ হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি এই কখনোই আমি আমদানিকারক হব, ইম্পোর্ট লাইসেন্স আমি কখনোই করি নাই। তো মাথায় ছিল আর কি যে আমি রপ্তানি করব এবং আমি পাট নিয়ে শুরু করি। পাট নিয়ে শুরু করি, সেটা কত সালে বা কত বছর হয়েছে? 2010 থেকে। আচ্ছা, 2010 থেকে। ওইটাই আপনার শুরু পাট? জি জি। আচ্ছা, একটু বলেন যে পাটটাই কেন? আমরা তো অনেক কিছু নিয়ে করতে পারতাম, মানে পাট কেন? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। পাট হলো ওই যে আমার বাবা বলতেন যে রপ্তানিকারক হব এবং হচ্ছে দেশের সমৃদ্ধ হওয়ার জন্য। তো আমার মাথায় ছিল যে এমন কি আছে যেটা আমার আমদানি না করে আমি কাজটা করতে পারবো, এটা আমি চিন্তা করতাম। তো আপনি হয়তো অনেকেই জানেন না যে আমরা যদি পাট নিয়ে কাজ করি আমাদের কিন্তু মানে খুব বেশি কিছু বাইরের জিনিস ব্যবহার করা লাগে, বলতে গেলে ব্যবহারই করা লাগে না। হ্যাঁ, আমি পাটের ব্যাগ ডিজাইন করলাম, দেখা গেল আমার শুধু জিপারটা হয়তো আমি চায়নার ব্যবহার করছি, হ্যাঁ, কিন্তু পুরো কাপড়টাই কিন্তু আমার দেশের তৈরি। তো সেটা দেখেন, আমি যদি গার্মেন্টসও করি কিন্তু আমার ওই সুতাটা এবং কাপড়টা তৈরি করতে কিন্তু আমাকে চায়না এবং ভারতের মুখাপেক্ষী হতে হচ্ছে। কিন্তু আমি যদি পাটের ব্যাগ বা পাটের যে কোনো কিছু নিয়ে কাজ করি আমার কারো প্রতি মুখাপেক্ষী হচ্ছে না, এবং হচ্ছে আমি সহজে কাঁচামালটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এই জিনিসটা আমার মাথার মধ্যে, মানে যখন আমি প্রশিক্ষণ নেই বেসিক থেকে, তখন আমাকে একটা জিনিস শিখিয়েছে, আমার মাথায় এটা ক্লিক করেছে, মানে খুব সহজে আর কি, যে কাঁচামাল যেন সহজলভ্য হয়। হ্যাঁ হ্যাঁ, তো কাঁচামাল যদি সহজলভ্য হয় তখন আমি চিন্তা করেছি ওখানে প্রশিক্ষণের মধ্যে একটা জিনিস শেখায় আর কি, যে কোন জায়গাটা তোমাকে তুমি দক্ষ ওইটার উপর একটা নাম্বারিং করা হয় প্রশিক্ষণের সময়। এই প্রশিক্ষণটা না নিলে আপনি বাছাই করতে পারবেন না আপনি কোন দিকে যাবেন। তো ওই প্রশিক্ষণে আমি শিখেছি যে কাঁচামাল এমন কি আছে যে কাঁচামালটা আমার হচ্ছে যে আমার খুব চিন্তিত হওয়া লাগবে না। তখন আমি চিন্তা করলাম যে পাট হচ্ছে এমন একটা জিনিস আমি চাইলে জমি কিনে উৎপাদনও করতে পারবো। ব্যাপারটা কতখানি মানে আপনি ক্লিক করেছেন, দেখেন সে ওটা চিন্তা করে ওই ধারায় তিনি কিন্তু শুরু করেছেন যে পাট নিয়ে কাজ। আচ্ছা আপু, পাট নিয়ে কাজ করতে করতে আপনি আবার ডেনিমে কেন? হ্যাঁ বলছি, দেখা গেছে, হ্যাঁ এটা আরেকটা মজার প্রশ্ন। পাট নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে গার্মেন্টসে যেভাবে সবাই সহযোগিতা পায় এবং হচ্ছে একত্রে একটা টিম ওয়ার্ক করে, যেমন হচ্ছে বড় যারা গার্মেন্টস থাকে তারা হচ্ছে ছোট গার্মেন্টসদেরকে কিন্তু সহযোগিতা করে। আচ্ছা, হ্যাঁ, সহযোগিতা কিভাবে করে? আসলে মানে সহযোগিতা করতে বাধ্য, মানে হচ্ছে আমার অনেক বড় কাজ আসছে, আমার ক্যাপাসিটি হচ্ছে এতটুকু, কিন্তু আমার বাড়তি কাজটা আমি কোথায় করব, সেটা কিন্তু গার্মেন্টসের সবাই কিন্তু ছোট একটা কারখানাকে দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু পাটের ক্ষেত্রে সেটা হয় না। পাটের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ও কি করছে আমি জানিই না, ও কি করছে আমি জানিই না, সবাই কিন্তু সম্মিলিত না। এবং হচ্ছে পাটের অনেকগুলো, যদি আমি পাট নিয়েও শুধু একটা অনুষ্ঠান করি আপনার একটা অনুষ্ঠান শেষ হবে না। ঠিক আছে, এত মানে তথ্য আছে। হ্যাঁ, তো কেন আমি পাট থেকে কিন্তু আমি বিচ্যুত হই নাই, আমি পাশাপাশি আমি যেন পাটটাকে আরো বড় করতে পারি, এটার জন্য আমি কি চিন্তা করেছি যে আমার মূলধন, মানে মূলধনটা যেন বড় হয় সেজন্য আমার আরেকটা কিছু করতে হবে। হ্যাঁ, তো ওইটার জন্য আমি চিন্তা করেছি যে এটা যদি বড় হয় আমি আরো 10 জনকে কোঅপারেট করতে পারবো। এই কারণে হচ্ছে আমি গার্মেন্টস ডেনিমে নিয়ে আসছি। গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে দিয়েছে আপু। এই ফ্যাক্টরি দিতে আমি একটু এই কথাটা যাই যে এই ফ্যাক্টরি দিতে আপনাকে তো আসলে অনেক শ্রম দিতে হয়েছে, একটা মূলধনেরও বিষয় ছিল। এই বিষয়গুলো যদি একটু বলতেন আমার দর্শকদের।
যখন আমি পাটের কাজ করি তখনের গল্পটা একরকম, যদি ডেনিমের গল্পে চান তখনের গল্পটা একরকম। ডেনিমটা জানতে চাচ্ছেন, এখন আমি বলছি। একটা ফ্যাক্টরি নেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ডেনিমের আমার এক চট্টগ্রাম থেকে আমার এক বন্ধু একটা অর্ডার পায়। অর্ডার পাওয়ার পরে আমাকে ফোন করে যে তোমার কি এই সোর্স আছে কিনা। আচ্ছা। তো এই সোর্স আছে কিনা যখন বললো, আমি আরো কয়েকজনকে জিজ্ঞেস করলাম, বন্ধু বান্ধব আর কি। তখন ওরা বললো যে হ্যাঁ আমরা পারবো, তুমি কাজটা নাও। তখন আমি বললাম যে কাজটা নিলে তো আমাদের কাছে তো ফ্যাক্টরি নাই। তো বলে কি তোমার কাছে কি এরকম রেগুলারই এরকম ইনফরমেশন আসে বা সোর্স আসে? আমি বলছি হ্যাঁ এরকম আসে মাঝে, মানে বেশিরভাগ সময় আসে। কারণ হচ্ছে যে আমি পাট নিয়ে কাজ করছি, কিন্তু আমার বন্ধু বান্ধব অনেকেই আছে যে ডেনিম নিয়ে কাজ করছে, প্যান্ট নিয়ে কাজ করছে। তো তখন বললো যে ঠিক আছে একটা কাজ করি, কাজটা নেওয়ার আগে আমার কিছু মেশিন আছে। তা আমি বললাম আমারও তো কিছু মেশিন আছে, ঠিক আছে। তো বললো যে ঠিক আছে তাহলে একটা স্পেস দেখি আমরা। তারপরে বসলাম, আলোচনা করলাম, তখন আমরা সম্মত হলাম যে ঠিক আছে সবার মেশিনগুলো যদি একসাথে করি এবং সবার পুঁজিটা যদি একসাথে করি তাহলে একটা বড় কিছু দাঁড়াবে। তো ওইভাবে শুরু করলাম। আপু আপনি তো হচ্ছে পাট নিয়ে কাজ করছেন, তখন আপনি যে বললেন যে আপনি শিখেছেন বেসিক থেকে। এই শেখাটা, এটা ছাড়া কি আপনার কোথাও প্রশিক্ষণ নিয়েছেন? জি 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 জি, আমি অনেকগুলো প্রশিক্ষণ নিয়েছি। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে এতগুলো ট্রেনিং নেওয়া যায় বা এতগুলো ট্রেনিং এর পথ আছে, এটা অনেকে জানে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আপনার হচ্ছে বেসিক ছাড়া, বেসিক এসএমই এগুলো তো সবাই চেনে মোটামুটি। হ্যাঁ, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। আইআইটিএম আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এমন ট্রেনিংও আছে যে আপনি টেলিফোনে কিভাবে কথা বলবেন, হ্যাঁ সেটার প্রশিক্ষণও আছে। আমার শুরু কিন্তু এই প্রশিক্ষণ দিয়ে। আচ্ছা, তাই টেলিফোনে কেমন করে কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আপু অনেক রসিক মানুষ, বোঝাই যাচ্ছে। না না টেলিফোনের কথা না না, বিষয়টা এরকম না। এটা কিন্তু প্রফেশনাল, মানে প্রশিক্ষণটা প্রফেশনাল। প্রফেশনাল বলতে আমরা কিন্তু না জেনে 8টার সময় কল দেই, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু প্রফেশনাল, মানে আপনি ব্যবসা করতে গেলে বা আপনি কাজের ক্ষেত্রে, চাকরি করেন বা ব্যবসা করেন, আপনি কখন ফোন দিলে মানুষ বিরক্ত হবে না। চমৎকার। হ্যাঁ সত্যি, হ্যাঁ হ্যাঁ, এবং হচ্ছে কিভাবে কথা বললে সে বিরক্ত হবে না, ঠিক আছে, কিভাবে শুরু করলে সে বিরক্ত হবে না, এবং তার মন যদি খারাপও থাকে, আপনি কিভাবে কথা বললে সে হচ্ছে যে রাইট টোনে চলে আসবে, এরকম কিছু প্রশিক্ষণ আছে, ঠিক আছে। আমি একটু আপু বলে দেই, দর্শক, কথা শেখারও প্রশিক্ষণ, ফোনে কথা বলার। তো আমার মনে হয় যে আপনারা যারা একটু অবসরে আছেন, ভাবছেন যে কিছু করতে পারছি না, ঘরে বোরিং সময় পার করছেন, খুব বিরক্ত হচ্ছেন, সংসারে কিচমিচ শুরু করেই দিচ্ছেন, আমার মনে হয় আপনারা কিন্তু এই ব্যাপারটা যদি শিখেন যে ফোনে কিভাবে কথা বলা যায়, আমার মনে হয় আপনার নিজের জীবনে শান্তি নেমে আসবে এবং সংসারে শান্তি আসবে। আপু আমাদের ওই কথায় প্রশিক্ষণের কথাটাই চলে যাই। হ্যাঁ, প্রশিক্ষণ আপনি বলেছেন যে আর কি কি প্রশিক্ষণ আছে। অনেকগুলো প্রশিক্ষণ আছে। আপনার হচ্ছে কাপড় কিভাবে চিনবেন, এরকম প্রশিক্ষণ আছে। যেমন পাটের কাজ শিখতে গিয়ে BJRI, হ্যাঁ, পাট গবেষণা ইনস্টিটিউট, ওখানেও কিছু প্রশিক্ষণ হয়। হ্যাঁ, আপনি পাটটা কিভাবে হচ্ছে, আপনি একদম সুতা থেকে শুরু করে একদম পাটের গাছ থেকে শুরু করে সেটা কিভাবে গিয়ে কাপড় হচ্ছে, এই প্রসেসটা কিন্তু শিখতে পারবেন। তবে আপনার হচ্ছে ওই ট্রেনিং এর মাধ্যমে যেতে হবে, আপনি সরাসরি গিয়ে শিখতে পারবেন না। তো এইটা আমার জন্য, মানে যতগুলো ট্রেনিং আমি করেছি আল্লাহর রহমতে সবগুলোই কাজে লেগেছে। তার মানে আপু বোঝাতে চেয়েছেন, কারণ আপু পাটজাত নিয়ে কাজ করছেন, আমাদের হচ্ছে আন্তর্জাতিক একটা কি স্বর্ণ কি যেন বলতো আপু, সোনালিয়াস, সো সেটা নিয়ে কাজ করতে এবং সেটাকে আরো বড় করবার জন্য আপু ডেনিম নিয়ে কাজ করছেন। তার মানে আপু যে একজন সফল নারী উদ্যোক্তা, আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন। একজন মানুষ সফল হবার পরে তার গণ্ডিকে আরো বিস্তৃত করবার জন্য দেশের মাটিতে তিনি তো নিজের একটা অবস্থান তৈরি করেছেন, তিনি এখন বিদেশের মাটিতে নিজের পণ্যকে বা দেশের সোনালিয়াসকে পরিচিত করবার জন্য তিনি কিন্তু আরেকটা পদক্ষেপ
নিয়েছেন, এটাও কিন্তু অনেক বড়। এবং আমাদের বাংলাদেশের মানে পৃথিবীর মধ্যে বাংলাদেশ কিন্তু হচ্ছে কয়েকটা দেশের মধ্যে অন্যতম যারা হচ্ছে গার্মেন্টস আইটেম দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে। সো আপু কিন্তু সেটাও কাজ করছেন মাশাআল্লাহ। তার মানে আপু কিন্তু তার বাবার সেই কথাটা রেখেছেন যে রপ্তানি কারক হও। তো আপু কিন্তু তারই ধারাবাহিকতায় পাট নিয়ে এবং হচ্ছে ডেনিম নিয়ে কাজ করে এগিয়ে চলছেন মাশাআল্লাহ। আচ্ছা আপু, আমি একটু জানতে চাই যে মানে আপনি যেহেতু অনেক ট্রেনিং নিয়েছেন, আপনি তার মানে আপনার স্কিলটাকে আপনি একটা চূড়ান্ত একটা দুর্দান্ত একটা জায়গা অবস্থান নিয়েছেন আর কি, নিতে পেরেছেন। তো আপনার কি মনে হয় যে নতুন কোন উদ্যোক্তার জন্য প্রশিক্ষণটা কতটা জরুরি? প্রশিক্ষণ অবশ্যই জরুরি, কিন্তু তার আগে জানতে হবে আমি কি প্রশিক্ষণ নেব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক আছে, কি প্রশিক্ষণ নিব, এবং আমি হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ নিব নাকি প্রশিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ নিব, এটাও একটা বিষয় আছে। আমাকে আগে তো সিদ্ধান্ত নিতে হবে। প্রথম হচ্ছে সিদ্ধান্ত। প্রথমে আমরা সিদ্ধান্ত ভুল করি বলেই কিন্তু আমরা অনেক ধাপে ধাপে ভুল করি। হ্যাঁ, প্রথম সিদ্ধান্ত। আমাকে একটু বলেন, আপনি একটু মনে করেন যে আমি একজন, আমার মনেও বাসনা আমি উদ্যোক্তা হতে চাই, তো আমাকে আসলে প্রথম ধাপ থেকে শেষ পর্যন্ত আমাকে কি কি ধাপ অনুসরণ করতে হবে এটা একটু বলেন, তাহলে আমার মনে হয় আমার যে কোনো একজন মানে কেউ যদি হতে চায় তার জন্য খুব। প্রথমে হচ্ছে আপনাকে আগে হচ্ছে আপনি কিসে ভালো, আপনি কিসে দক্ষ, এবং আপনি কিসে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি যদি ছবি আঁকতে পছন্দ করেন, আপনি কিন্তু ছবি এঁকেই ব্যবসা করতে পারেন। চমৎকার, ঠিক আছে। প্রথমে নো দাই সেলফ, ঠিক আছে। নো দাই সেলফ কেন বলেছে, আপনি আগে নিজেকে চিনবেন যে আমি কিসে ভালো, আমি কিসে দক্ষ। তো সেটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমি এগোতে পারবো না, বারবার হচ্ছে হোঁচট খাবো। তো প্রথমে হচ্ছে চিন্তা করতে হবে যে আমি এই জায়গাটাই ভালো, আমি এটা নিয়ে এগোবো, আগে সেই সিদ্ধান্তে আসতে হবে, তারপর আপনি প্রশিক্ষণে যাবেন। তখন আপনি ধরেন আপনি ছবি আঁকতে পারেন, এখন ছবি আঁকার প্রশিক্ষণ করেন, সেটাতে আপনি এক্সপার্ট হন। কেন ছবি এঁকে শাড়িতে ছবি আঁকছে, পাঞ্জাবিতে ছবি আঁকছে, টি শার্টে ছবি আঁকছে। তো ব্যাপার হচ্ছে আপনি যদি কোনো একটা স্কিলে কমও জানেন, আপনি ওটাতেই দক্ষ হন। আপনি 10টা না শিখে আপনি ওটাতে নিজেকে এক্সপার্ট করেন। বিইং এক্সপার্ট ইজ দ্য কি। ঠিক আছে, চমৎকার বলেছেন। ওই যে আপনি বললেন প্রশিক্ষণের বিষয়টা, হ্যাঁ, প্রশিক্ষণটা তখন আসবে যখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কি শিখবেন। তখন আপনি এমনিতেই পেয়ে যাবেন। যে ধরেন এখন কিন্তু আমাদের সময় কিন্তু এত সহযোগী ছিল না। আমরা কিন্তু সামনে যারা আসছে তারা যখন আমাদেরকে জিজ্ঞেস করে যে আপু কি করলে ভালো, আমরা কিন্তু ভালো পরামর্শ দিই, আমরা কিন্তু সেই পরামর্শটা পাইনি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যখন আপনি পণ্য নির্বাচন করবেন, প্রথমে সিদ্ধান্ত, তারপরে আপনি ঠিক করবেন যে আমি এই মগটাতে ছবি আঁকবো। তখন কিন্তু আপনি সার্চ দিলেই পাচ্ছেন যে এইটার উপর কি কি প্রশিক্ষণ আছে। সহজ না, এখন তো সহজ। হ্যাঁ, তো প্রথম কাজ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা আচ্ছা, চমৎকার বলেছেন। তার মানে হচ্ছে দর্শক যারা হচ্ছে উদ্যোক্তা জীবন শুরু করতে চাচ্ছেন, আপনারা কিন্তু প্রথমে আগে সিদ্ধান্ত নেন আপনি আসলে কি করতে চান, আপনি কোনটায়, আপনি কিন্তু জানেন যে আপনি কি ভালো পারেন। অনেকেই আছে যে আমি খুব ভালো কথা বলতে পারি, আপু কিন্তু বলেছেন কথা বলার ট্রেনিং হয়, বা আপনি যদি মনে করেন যে আমি খুব সুন্দর সাজাতে পারি, আপনি সেটা যদি জানেন তাহলে হচ্ছে আপনি ওইটার উপর লক্ষ্য নির্ধারণ করে আপনি ট্রেনিং দেন, ট্রেন আপ হয়ে আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট করে আপনি সুন্দর করে একটা ছক করে নিয়ে আপনি হচ্ছে একটা কি বলে লক্ষ্য নির্ধারণ করুন, পরিশ্রম করুন, সেই মতো আগান, আপনার সফলতা আসবেই। আপু একটু জানতে চাই মেলা নিয়ে, তো এই মেলাটা হচ্ছে আপনি কি মেলা করেছেন? না, আমি মেলা করতে পছন্দ করি না। এখন বিষয়টা হচ্ছে এখন পছন্দটা কেন করি না সেটা বুঝবেন। এখন আমি হচ্ছে ওয়ান ম্যান আর্মি, আমি একা একা অনেক কিছু করি। অনেক কিছু করার কারণে দেখা যায় মেলাতে যারা যান তাদের আমি স্যালুট জানাই। মানে অপছন্দ বলতে আমার ব্যক্তি অপছন্দ, কারণ আমি সময় দিতে পারি না। আচ্ছা আচ্ছা, এটাই আর কিছু না। ওইখানে একটা মানুষকে ইনভলভ থাকতে হয়। হ্যাঁ, ওখানে ওই 7-8 ঘন্টা একটা মানুষকে স্থির বসে থাকতে হয় বা দাঁড়িয়ে থাকতে হয়, এটা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার প্রতিষ্ঠানের মেলা হবে কিন্তু আমি থাকবো না, এটা আমার মনে হয় যে আমার জন্যই অসম্মান। সেই কারণে আমি যেহেতু নিজে থাকতে পারি না, সেই কারণে আমি
আমি করতে পারি না, আমি এই জন্য মানে সরি। আমরা হচ্ছে অনুষ্ঠান একদম শেষের দিকে, আমরা একটু হচ্ছে একটু ব্যক্তিগত আলাপে চলে যাই। সেটা হচ্ছে যে ব্যক্তিগত না, আসলে সবার জানা উচিত আপনার ওই যে প্রতিবন্ধকতা, হ্যাঁ এটা একটু ছোট করে বলবেন যে আপনার জীবনে প্রতিবন্ধকতা আসলে কি ছিল এবং সেটাকে কিভাবে ওভারকাম করেছেন, একটু ছোট করে বলবেন। প্রতিবন্ধকতা অনেক ছিল। প্রতিবন্ধকতা ছিল হচ্ছে আমি যখন চট্টগ্রাম থেকে ঢাকায় আসি তখন আমার বাচ্চারা ছোট। আচ্ছা। তখন আমি আসলে ঢাকা শহরের অলিগুলি কিছুই চিনি না। তো দেখা যাচ্ছে যখন আমি সিদ্ধান্ত নেই ব্যবসা করব, এখনকার মতো তো তখন অনলাইনে সব পাওয়া যেত না। তখন আমি 2009-10 কথা বলছি। অনলাইন আমার কাছে সর্বসাকুল একটা মোবাইল ছিল, ল্যাপটপ ছিল কিনা আমার মনে নেই, না সিপিইউ ছিল, একটা মনিটর ছিল। তো গুগল জানি, বাট ওইভাবে যে সার্চ ইঞ্জিন আমাদেরকে তো মানে আমরা তো ওইভাবে অভ্যস্ত হয়ে ইয়ে করিনি। তো দেখা গেছে ব্যবসা করতে গিয়ে প্রতিবন্ধকতা ছিল যে আমাকে কিন্তু বাচ্চাকেও দেখতে হয়েছে, আবার হচ্ছে ব্যবসাটাকেও চিন্তা করতে হয়েছে। তো একক অভিভাবক হিসেবে কাজ করতে হয়েছে, যে কারণে এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। একক অভিভাবক, আমার 3টা বাচ্চা। তো আমি ওদেরকে নিয়েই প্রথমে, যখন হাজব্যান্ড ছিল তখন আমার উনি কোঅপারেট করেছেন, আমি তাকে অসম্মান করব না, তিনি আমাকে যতদিন ছিলেন তিনি আমাকে সহযোগিতা করেছেন। কিন্তু এরপরে যখন তার সাথে আমার বিচ্ছেদ হয়, তো এরপরে হচ্ছে আমার প্রতিবন্ধকতাগুলো অনেক বেড়ে যায়। স্বাভাবিক, হ্যাঁ স্বাভাবিক। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এটাকে আমি কখনোই মনে করি না যে জীবনের একটা কালো অধ্যায়। এটা একদম স্বাভাবিক একটা ঘটনা, যে কারোর সাথে জীবনে যে কারোর সাথে ঘটতে পারে। তো এটার জন্য কেউ দুঃখ পাওয়ারও কিছু নাই, আমিও দুঃখ পাচ্ছি না, আমি স্বাভাবিক ঘটনা হিসেবেই বলছি। তো এটা যে কারোর সাথে ঘটতে পারে, একটা পুরুষের সাথেও ঘটতে পারে, একটা নারীর সাথেও ঘটতে পারে। তো এটা স্বাভাবিক ঘটনা, কেউ অনেক দূর যেতে পারে, কেউ যেতে পারে না, বিষয়টা এরকম। তার মানে আপুর জীবনে আপনারা হচ্ছে দেখতেই পেয়েছেন যে আপু কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি একটা সময় পার করেছেন, কারণ তার ছোট বাচ্চা এবং তিনি একদম চিটাগং থেকে ঢাকায় শিফট করেছেন। তো অচেনা একটা শহর, তার মধ্যে ছোট বাচ্চা, 3জন বাচ্চা, তার মধ্যে নাজমা আক্তার, পারভিন আপু তার নিজেকে কিন্তু এখন যে অবস্থানে এনেছেন তার জন্য কিন্তু নিরলস ভাবে কাজ করে গেছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একজন মায়ের উপর দিয়ে কতখানি ধকল গিয়েছে, তাকে সংসারে দেখতে হয়েছে, তার সংসার চালানোর টাকাটা দেখতে হয়েছে, তার বাচ্চাদের পড়ালেখার খরচ থেকে শুরু করে বাচ্চাদের খানা পিনা, এবং তার হচ্ছে নিজস্ব যেই ব্যবসা বা উদ্যোগ তাকে কিন্তু রান করাতে হয়েছে। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো একমাত্র নারী দ্বারাই সম্ভব, কারণ একজন নারী পারে এই চতুর্দিকে কাজ করতে। সো আমরা নারী, আমরাই পারি। আপু, আমি এবার একটু জানতে চাই যে আপনার হচ্ছে জীবনে মানে থাকে না যে আমাদের যেমন প্রতিবন্ধকতা থাকে, এরকম আমাদের তো একজন উৎসাহ দেওয়ার মানুষও থাকে। তো আপনার জীবনে এরকম উৎসাহ দেওয়ার মানুষটা কে ছিল? সর্বোপরি আমার বাবা। মাশাআল্লাহ। তিনি বলে উৎসাহ দিতেন না, কিন্তু তার কাজ দেখে আমি উৎসাহ পেতাম। এখনো তিনি উৎসাহ দাতা হিসেবে আছেন। এবং হচ্ছে মজার ব্যাপার, যখন থেকে আমি ব্যবসা শুরু করি এখন পর্যন্ত আমার বাচ্চারা, হ্যাঁ আমার বাচ্চারা এই যে এখানে আসছি আমাকে কিন্তু সাজিয়ে দিয়েছে, গুছিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং হচ্ছে যে কোনো কাজে ওরা আমাকে যথেষ্ট সহযোগিতা করে, সবচেয়ে বড় সহযোগিতা করে আমাকে ছাড় দিয়ে। ছাড় দিয়ে বলতে এই যে আমাকে কিন্তু একটা কলও দেয়নি। আচ্ছা, অনেক ছাড় দেয়, মানে এটা কিন্তু আমার সৌভাগ্য। এটাও একটা বড়, এটাও ব্যবসার আপনার এই উদ্যোগ জীবনের এটাও একটা পরম পাওয়া। কারণ হচ্ছে আপনাকে যদি সারাক্ষণ বিরক্ত করতে আপনার মনে হয় কাজ করতে পারতেন না। আপু, আমরা একদম শেষের দিকে আমরা একটু আপনার কণ্ঠে একটু 2-4 লাইন গান শুনতে চাই, কারণ আপনার এর আগে আপনার এক বন্ধু এসেছিলেন, তিনি বলে গেছেন যে আপনি খুব ভালো গান করেন। কি গান শুনবেন? যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা বলতে আপনার ভালো লাগে বেশি। কি গান শুনতে পছন্দ করেন বলেন? সব গানই পারেন?
না আপনি যেটা ভালো আপু, আমি আপনাকে না, আপনার পছন্দের একটা মানে আধুনিক শুনবেন নাকি লালন শুনবেন? লালন শুনি, আমরা সবসময় দেখি এখানে যারা আসে তারা রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিকই বলে, লালন বলে না। So আমরা লালন শুনতে পারি। আচ্ছা ঠিক আছে, জি। একটু কয়েক সেকেন্ড সময় দিন, একটু নিজেকে হ্যাঁ, প্রস্তুত হ্যাঁ, করে জি, নিই। জি, জি। আমি এই মধ্যে একটু বলে দিই, আমার দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আমরা গান শুনবো। সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে, পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি বর তো মানে, পাবি বর তো মানে, সহজ মানুষ বোঝে দেখ না রে মোহন দিব্য জ্ঞানে, শুনি মোলে পাবো বেহেশত খানা, তা শুনে তো মন মানে না, শুনি মোলে পাবো বেহেশত খানা, তা শুনে তো মন মানে না, বাকির লোভে নগদ পাওনা, বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এ ভুবনে, কে ছাড়ে ভুবনে, সহজ মানুষ বোঝে দেখ না রে মোহন দিব্য জ্ঞানে। ও মাই গুডনেস, মাশাআল্লাহ, আমি মুগ্ধ, আমি আসলে স্পিচলেস, আসলে আমি কিছু বলতে পারবো না। না, আমার কাছে মনে হলো একদম ছোটবেলা থেকে মানে চর্চা করে বড় হওয়া একজন শিল্পী যে আমার এখানে গান করে গেল। থ্যাংক ইউ, মানে আমি আসলে অভিভূত আপু, খুবই ভালো লাগলো। আমি চর্চা করি। আচ্ছা, চমৎকার, চমৎকার। তো সেটা বলা উচিত ছিল, তাহলে আমরা কথা বললে, কারণ আমরা তো সব অনুষ্ঠানে কথাই বলি, আমরা তাহলে গানই শুনতাম। না না ঠিক আছে, আরেকদিন হবে। আপু আমাদের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে বর্তমানে নাজমারা পারভিন আপু যে অবস্থানে আছেন, জি। আগামী 5 বছর পর আপনারা নিজেকে কোন অবস্থানে দেখতে চান? ওই যে আমি কিন্তু প্রথমেই বলেছি, আপনি হয়তো খেয়াল করেননি, 1000 মানুষের কর্মসংস্থান আমি চেষ্টা করব, আর হচ্ছে প্রতিটা জেলায় আমার স্বপ্ন আছে, জানি না করতে পারবো কিনা, আমি যদি 5টা জেলায়ও করতে পারি, 5টা জেলায় পাটের জন্য কিছু আউটলেট হবে, যদি 5টা জেলা থেকে শুরু হয় 164 জেলা হবে। চমৎকার, চমৎকার। নাজমারা পারভিন আপু একজন নারী উদ্যোক্তা, একজন সফল নারী উদ্যোক্তা। তার স্বপ্নের কথাটা আপনারা শুনলেন যে আপুর ইচ্ছা 1000 জন মানুষ নিয়ে বড় পরিসরে পাটজাত পণ্য নিয়ে কাজ করা এবং পাটকে, বাংলাদেশের সোনালী আঁশকে পৃথিবীতে বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়া এবং অর্থনৈতিক উন্নতিতে একটা অবদান রাখার জন্য। সো আপু তার বাবার কথাটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে পালন করছেন, রপ্তানিকারক হও। তো আপু সেই রপ্তানিকারকও হতে চাচ্ছেন, মাশাল্লাহ। সো আপনারা দর্শক, আপুর এই কথা যাদের অনুপ্রেরণায় যদি অনুপ্রেরণায় আসে, সেটাই আমাদের অনুষ্ঠানের সার্থকতা। আপু অসংখ্য ধন্যবাদ, এই অনুষ্ঠানে আপনি মূল্যবান সময় দিয়েছেন। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুধু দর্শক, দুনিকালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের দেখলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের আমাদের ইনবক্স করতে পারেন। আর আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।